মেয়াদটা কিছুটা বাড়িয়ে নিয়ে এই বিষয়গুলো আমরা হাউজে শেষ করি। হাউজে শেষ না করে যদি আন্দোলনে নামার একটা স্পেস দেওয়া হয়, তাহলে আসলে দেশ আরো বেশি করে একটা সংকটের দিকে যাবে। অনেকদিন পরে আমরা আবার দেখলাম যে যুগপৎ লড়াই নামতে যাচ্ছে 8টি রাজনৈতিক দল। জানি না এই সবগুলো রাজনৈতিক দল আসলেই এই ধরনের কোনো কর্মসূচি নিয়ে নামবেন কিনা। তবে কিছু আলোচনা তো আমাদের সামনে এসছে। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা এসছে, পিআর পদ্ধতিতে ভোটের কথা এসছে এবং রিপোর্টে তেমনটাই বলা হয়েছে যে এই বিষয়গুলোতেই, এই দাবিগুলো নিয়েই আন্দোলনে নামা হবে। ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি এখানে আছেন। মেয়াদ যদিও তাদের শেষ হয়ে যাচ্ছে, অনুরোধ করব মেয়াদটা কিছুটা বাড়িয়ে নিয়ে এই বিষয়গুলো আমরা হাউজে শেষ করি। হাউজে শেষ না করে যদি আন্দোলনে নামার একটা স্পেস দেওয়া হয়, তাহলে আসলে দেশ আরো বেশি করে একটা সংকটের দিকে যাবে। একটা কথা আমি সুযোগ পেলেই বলি, সরকারকে আমরা সবাই মিলে বলি যে সরকারকে আমরা ওন করি, এই সরকার আমাদের সরকার। তাহলে আন্দোলনটা কার বিরুদ্ধে? আমরা যারা সবাই মিলে রক্ত দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমকে বিতাড়িত করলাম, কার বিরুদ্ধে? ফলে ঐক্যমত্য কমিশনের সহসভাপতির কাছে আবারও অনুরোধটা থাকবে যে আপনারা প্রয়োজনে আপনাদের মেয়াদ বাড়িয়ে হলে ওই বিষয়গুলো হাউজে সমাধান করার চেষ্টা করি আমরা। দু একটা কথা একটু বলি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলা হচ্ছে, অথচ ঐক্যমত্য কমিশন তো অনেকদিন থেকেই কাজ করছে, কিন্তু আমরা অন্তত এর আগে 2 মাস ধরে টানা প্রায় 2 মাস আমরা অফিস করেছি। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, কখনো রাত 10টা পর্যন্ত অফিস করেছি। তখন আমরা কনস্টিটিউশনের পার্টিকুলার আর্টিকেল ধরে ধরে আমরা সেখানে কি সংযোজন বিয়োজন দরকার সেগুলো নিয়ে কথা বলেছি। তখন তো আমরা সবাই পার্টিসিপেট করেছি সেখানে। এখন আমরা নতুন সংবিধানের কথা বলছি। আচ্ছা, নতুন সংবিধানের লেখার দিকে যদি আমরা যাই, তাহলে যে প্যান্ডোরার বাক্স খোলা হবে, সেই বাক্স কি বন্ধ করা সম্ভব? দিনের পর দিন একই বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হয়েছে। বেশিরভাগ জায়গায় আমরা সেখানে একমত হতে পারিনি, আমাদেরকে সেখানে ডিসেন্টিং ওপিনিয়ন দিয়ে পরে সেটাকে র্যাপ আপ করতে হয়েছে। আর আমরা যদি নতুন সংবিধান লিখতে যাই, তাহলে আমাদের আসলে পৃথিবীতে বিভিন্ন দেশে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে সেগুলোর দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। শুধুমাত্র দলীয় চিন্তা কিংবা দলীয় স্বার্থের জায়গা থেকে বেরিয়ে আসা আসলে খুবই জরুরি। পিআর পদ্ধতির ভোটের কথা হচ্ছে, এখানে সুজন সম্পাদক আছেন বদিউল আলম মজুমদার স্যার। তাদের একটা জরিপ হয়েছিল এবং সেখানে উচ্চ কক্ষে 71% মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়, এমনটা এসেছিল সেখানে। গণমাধ্যমে অনেক জায়গাতে এমন রিপোর্ট হয়েছে 71% মানুষ পিআর চায়। হ্যাঁ, পিআর তো চাই, মিথ্যে লেখা হয় নাই, কিন্তু সেটা উচ্চ কক্ষে। আমরা দেখলাম কিছু কিছু রাজনৈতিক দল যারা নিম্ন কক্ষেও পিআর চায়, তারা এটাকে ব্যবহার করলো এবং দেশের 71% জনগণ পিআর পদ্ধতির নির্বাচন চায় এমনটা প্রচার করা শুরু করে দিল। এবং এই যে পিআর পদ্ধতির নির্বাচন, এটা নিয়ে সম্ভবত আমাদের আসলে কথা বলা দরকার এবং হাউসের ভেতরে কথা বলা দরকার। সুযোগ দেওয়া দরকার না যে এটা নিয়ে আসলে রাজপথে গিয়ে কেউ আবার নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করুক। হাউসে আমরা শেষ করি, কারণ এর পক্ষে যেমন 2-1টা যুক্তি আছে, এরকম বিপক্ষে, যেহেতু আমি এটা চাই না এই কারণে আমার কাছে বিপক্ষের যুক্তির সংখ্যা বেশি, 1000টা যুক্তি দেওয়া সম্ভব যে আসলে কেন পিআর পদ্ধতির ভোট দরকার নাই। আর 2-একটা আমি সম্ভবত সময় একটু নিয়ে ফেলেছি, শেষ করে ফেলি। সংবিধানের 106 অনুচ্ছেদের অধীনে এই সরকার গঠিত হয়েছে। সর্বশেষ কমিশনের একটা বৈঠকে আমরা দেখলাম একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সরকার গঠন এবং সেই সরকারের মাধ্যমে যে কমিশনটা গঠন হয়েছে, সম্ভবত সেই কমিশনের বৈধতা নিয়েই প্রশ্ন করা হলো। অথচ এই সরকার 1 বছর পার করে ফেলেছে এবং এই সরকার গঠনে তাদের ভূমিকা খুব কম ছিল বলে মনে করি না, বরং অনেক বেশি ছিল এবং সরকারের অনেক জায়গাতে তাদের অংশগ্রহণও আছে। তার মানে এই যে বিষয়গুলোকে এখন সামনে নিয়ে আসা হচ্ছে, 1 বছর যে সরকার পার করে ফেলেছে, সেই সরকারের অধীনে সেই সরকারের প্রধান উপদেষ্টা যে কমিশনের সভাপতি, সেই কমিশনের বৈধতা নিয়েও প্রশ্ন চলে আসছে। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আসলে তো কমিশনের বৈধতা নিয়েও প্রশ্ন আসবে। এবং এই কথাগুলো বলা হচ্ছে আবার ওই সরকার যে কমিশন গঠন করেছে, ওই সরকারের প্রধান উপদেষ্টা যে সরকারের যে কমিশনের সভাপতি, সেই কমিশনের বসে। ফলে এই জিনিসগুলো রাষ্ট্রকে নতুন করে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে। ফলে বিষয়গুলোকে আসলে আমাদের এই ধরনের আলোচনার মধ্য দিয়ে, এই হাউসে আমরা এখন কথা বলছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে হাউসটা তৈরি করা হয়েছে আমাদের ঐক্যমত্যে আসার জন্য, সেখানে সমাধান করা দরকার। রাজপথে নতুন করে আবার কোনো ক্যাওটিক সিচুয়েশন
আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা দেখতে চাই না। আর আরেকটা কথা বলে শেষ করব, প্রধান উপদেষ্টা অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। জুলাই ঘোষণাপত্রে অনেক নির্দেশনা আছে, অনেক দিক নির্দেশনা আছে, যেখান থেকে আসলে আমরা অনেক কিছু বুঝে যেতে পারবো এবং সেটাকে যেন মেনে নিই। আমরা মেনে নিতে বাধ্য, কারণ হচ্ছে আমরা তো মোটামুটি রাজনৈতিক দলগুলোকে তিনি ডানে বামে নিয়ে একসাথে তিনি মঞ্চে উপবিষ্ট হলেন এবং তারপর সবাইকে সাথে নিয়ে সেই ঘোষণাপত্র পাঠ করলেন। সেখানেই নির্দেশনা আছে কিভাবে ভবিষ্যতে যে আমাদের সংস্কারগুলোর বিষয় আছে সেগুলোর বাস্তবায়ন হবে।